তৃণমূলের তাবড় তাবড় নেতাদের বেশ কিছু নাম, তার মধ্যে একদিকে যেমন রয়েছে ফিরহাদ হাকিমের নাম, অন্যদিকে রয়েছে কুন্তল ঘোষের নাম, আবার চলে আসছে তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক কিংবা পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডলের নাম। অর্থাৎ যে সমস্ত নেতারা জেলে গেছেন, জেল খেটেছেন, তাদের নাম এবারে শোনা গেল অমিত শাহর বক্তব্যে। এবং এই বক্তব্যের মধ্যে দিয়েই অমিত শাহ কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন যে বাংলায় যে তারা তাদের ঘাঁটিকে শক্ত করতে এবারে তারা একেবারে বলা যায় হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত কিছু একত্রিত করে একেবারে তাদের সংগঠনকে শক্তিশালী করে তারা লড়াইয়ের ময়দানে নামতে চলেছে। তবে এই সমস্ত কিছুর মধ্যে এই প্রশ্নটাও থেকে যায়, বিজেপি কি এখনো ততটাও প্রস্তুত হয়েছে? চলুন আমরা বরঞ্চ একটু শুরুতেই শুনে নিই যে ঠিক কি বলেছেন অমিত শাহ, তারপরে আসছে আলোচনায়। দেখুন, नोट गिनने की मशीन भी गर्म होकर बंद हो जाती है। बंगाल जैसे गरीब राज्य के अंदर 27 करोड़, 20 करोड़, 15 करोड़ ये राशि मिल रही है, आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है। पार्थो चैटर्जी जेल में जाते हैं, ज्योतिप्रिय मलिक जेल में जाते हैं, अनुव्रत मंडल जेल में जाते हैं, जीवन कृष्ण शाह जेल में जाते हैं, माणिक भट्टाचार्य जेल में जाते हैं, चंद्रनाथ सिन्हा जेल में जाते हैं, परेश पाल जेल में जाते हैं, कुंतल घोष जेल में जाते हैं, फिरहाद हकीम वो भी आरोपी बनाए जाते हैं, शोभन चैटर्जी आरोपी बनाए जाते हैं, कुणाल घोष 3 साल जेल में रहकर आते हैं, और आप कहती है कि भ्रष्टाचार नहीं हो गया, हो रहा है। आप आंख मूंद लिए ही हो भ्रष्टाचार के लिए, मगर बंगाल की जनता अपनी आंख बंद कर कर नहीं बैठी है। এখান থেকে স্বাভাবিকভাবেই একটা কথা উঠে আসে যে তাহলে কি নির্বাচনের আগে আরো কোনো বড় খেলা হতে চলেছে? কে কে জেলে যাবেন এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ তৃণমূলের তাবড় তাবড় নেতাদের দিকে এই মুহূর্তে বিজেপি একাধিক অভিযোগ তুলেছে। তাহলে নেক্সট কে? আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। সজলদা, এই যে আমরা দেখলাম যে অমিত শাহ এলেন এবং একাধিক নেতার নাম তুলে ধরলেন, কখনো আমরা শুনলাম যে ফিরহাদ হাকিমের নাম, কখন শুনলাম পার্থ চ্যাটার্জির নাম, জ্যোতিপ্রিয় মল্লিকের নাম, তাহলে কি ভোটের আগে আমরা কি বড় কোনো চমক দেখতে চলেছি? অন্য কিছু কি হতে পারে? তৃণমূলের ভেতরে কি বড় কোনো নেতার কি এবারে নাম সামনে আসতে পারে? দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূল বর্তমানে যে অবস্থায় আছে, এখন আর ওদের হারাতে বা ওদের তাড়াতে কোনো কারণেই ওদেরকে আর করার মানে গ্রেপ্তার করানোর দরকার নেই। গ্রেপ্তার তো হবে আইন অনুযায়ী, কিন্তু এই যে আপনাদের বক্তব্য থাকে না নির্বাচনের আগে ঢুকিয়ে দিলে ভালো হয়, দরকার নেই, এমনিই হয়ে গেছে। এই দেখুন না, সকাল থেকে ভাঙড়ে চলছে, তারপর দেখুন আপনি এই একটু আগে আমি আরেকটা সংবাদ মাধ্যমে দেখছিলাম, রতুয়ার এমএলএ বলছেন মালদার যে তার এলাকায় 16 জন প্রার্থী এবং পুরো মালদা থেকে নাকি একটাই সেফ সিট। হ্যাঁ, তো এর থেকে আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলছে, কুণাল ঘোষ কত চিৎকার করে বেচারি 6 মাস ধরে বলছে 250, আর অভিষেক এসে পুরো জল ঢেলে দিয়ে বলে দিল 214। একটা হলেও বেশি পাবো, এই একটা হলেও বেশি পাবো, এতেই তার কনফিডেন্সের লেভেলটা বুঝে গেছি আমরা। আর দরকার নেই, মানুষ ঘৃণা করছে এদের, সেই এদেরকে আইনের মতো ধরবে, নির্বাচনের আগে ধরাধরি করে কোনো যুক্তি নেই। সজলবাবু, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একাধিক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তিনি বলছেন যে যতটা কাজ করার কথা ছিল ক্ষমতায় এসে মোদী সরকার ততগুলো চাকরি দেয়নি। আমরা একটুখানি শোনাবো একটু ছোট্ট করে যে অভিষেক ব্যানার্জি ঠিক কি বলেছেন, তারপরে আসছি সজল ঘোষের সঙ্গে আলোচনায়। বছরে 2 কোটি বেকারদের চাকরি দেব। নরেন্দ্র মোদী আজকে ক্ষমতায় 11 বছর। 11 বছরে তাহলে কত চাকরি দেওয়া উচিত? 1 বছরে যদি 2 কোটি চাকরি দেওয়ার কথা এরা বলে থাকে, তাহলে 11 বছরে কত চাকরি হয়? 22 কোটি। কত চাকরি হয়? এদিকে যারা আছেন 1 বছরে 2 কোটি চাকরি দেবো বলেছিল, 11 বছরে কত চাকরি হয়? 22 কোটি। ভারতবর্ষে কটা বিধানসভা আছে? যেমন বাংলায় 294টা বিধানসভা রয়েছে, ভারতবর্ষ জুড়ে 4123টা বিধানসভা আছে। এই 4123টা বিধানসভার মধ্যে আমি বাংলার কথা ছেড়ে দিলাম,
যদি গুজরাট বা উত্তরপ্রদেশের একটা বিধানসভায় নরেন্দ্র মোদী সরকার দেখাতে পারে 22 কোটি চাকরি আর 4123টা বিধানসভা, আপনি যদি ভাগ করেন তাহলে প্রত্যেক বিধানসভায় 53,000 চাকরি দেওয়ার কথা। নরেন্দ্র মোদী সরকার যদি প্রমাণ করে একটা বিধানসভায় 50,000 ছেড়ে দিলাম 5,000 চাকরি দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, আজ থেকে রাজনীতি ছেড়ে দেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। দেখাতে পারবেন? সজলবাবু, আপনি এই যে বলছিলেন অভিষেকের কথা, এটা অভিষেকের বক্তব্যই শোনালাম। তৃণমূল কিন্তু বর্তমানে একেবারে চাচাছোলা ভাষায় আক্রমণ করছে, যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। কি বলবেন এর পরিপ্রেক্ষিতে? ম্যাডাম, প্রথম কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছে সেটা ডাহা মিথ্যে কথা, এটা প্যাথোলজিক্যাল লায়ার। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে প্রধানমন্ত্রী বলেছিলেন বছরে 2 কোটি কর্মসংস্থান হবে। আপনি এই ওলা, উবের, হ্যাঁ, জোম্যাটো, সুইগি, এই ডেলিভারি এগুলোর দিকে তাকালে, অ্যাপগুলোর দিকে তাকালে দেখবেন এতেই কত কোটি লোক কাজ করছে। আর মুখ্যমন্ত্রী বলেছেন উনি 2 কোটি চাকরি দিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে 2 কোটি চাকরি দিয়ে দিয়েছেন। আমি পুরনো ভোটার লিস্ট অনুযায়ী 18 থেকে 80 মানুষের সংখ্যা 7 কোটি। আর যদি তাতে উনি 2 কোটি দিয়ে থাকেন তাহলে প্রতি 7 জনে 2 জন করে উনি চাকরি দিয়েছেন। আপনি দেখে নিন, আপনার এই আপনার অফিসের বাইরে বেরিয়ে আপনারা ক্যামেরাটা নিয়ে বেরোন, 7 জন লোককে ধরুন, ধরে জিজ্ঞাসা করুন তার মধ্যে 2 জন করে মমতাদির চাকরি পেয়েছে কিনা। হ্যাঁ, আবারও বলছি, মোদিজি যা যা বলেছেন 377, ওয়াকফ বিল, রাম মন্দির সহ যা যা বলেছেন এরা সেগুলো কিন্তু রাখতে বদ্ধপরিকর। হ্যাঁ, 3 তালাক, এরা সবগুলো করেছে। আবারও বলছি, যেটা কর্মসংস্থানের ক্ষেত্রে বলা হয়েছিল যে বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থান হয়েছে, আমি যেটা দেখালাম তাতেই আপনি অনেক কোটি হিসাব পেয়ে যাবেন। তো আমি বলছি যে 2 কোটি মানে বছরে 2 কোটি মানে 2 কোটি সরকারি সংস্থায় চাকরি হবে না, সম্ভবও নয়। 22 কোটি সরকারি পদ নেই। হ্যাঁ, মোদি তো মমতাদির মতন মানসিক রোগী নন যে যা মুখে আসবে তাই বলবেন। তিনি যেটা বলেন ভেবে বলেন এবং সেইটা এক্সিকিউটও করেন। সেটা আপনি ভালো করে বাইরে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগঠন, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি তার জায়গা শক্ত করে রেখেছে, এই শক্ত দুর্গ ভাঙতে বিজেপি কি এখনো পর্যন্ত তৈরি হয়েছে? বিজেপির কাছে এখনো পর্যন্ত কি এতটা ক্ষমতা আছে যেখানে সোনার বাংলা যে আপনারা বারবার বলছেন, সেই সোনার বাংলা আপনারা আনতে পারবেন?